আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এটি নিয়ে প্রায় প্রতিদিনই তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে। দেশের বাইরে যেমন অনেক ঘটনা ঘটছে, আমরা পুরোটা জানতে পারছি না। আবার দেশের ভেতরেও যা কিছু ঘটছে, তাও আমরা অনেক কিছু জানতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় আমাদের যে স্বপ্নের বাক স্বাধীনতা, এরপর গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি যে বিষয়গুলো ছিল, তা এই সময়টিতে এসে মব জাস্টিসের কারণে পুরোটাই একেবারে মুখ থুবড়ে পড়ে গিয়েছে। ফলে শেখ হাসিনার জামানাতে তাকে আমরা যতই ফ্যাসিবাদ বলি, স্বৈরাচার বলি, যা কিছু বলি না কেন, ওই সময়টিতেও আমাদের মূলধারার গণমাধ্যমগুলোতে যেভাবে কথাবার্তা বলা হতো, যেভাবে লেখা হতো, যেভাবে প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হতো, এবং আমরা যারা সামাজিক মাধ্যমে কথাবার্তা বলতাম, আমাদের যে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড সেফটি নেট, নিরাপত্তার যে একটা জাল, এটা আমাদের ছিল। যেমন ধরুন, আমার কথাই বলি, এখন থানা বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, যে কোনো জায়গায় একটা টেলিফোন করলে আওয়ামী লীগ জমানাতে সেখানে তারা রেসপন্ড করতেন। এর বাইরে ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, এমনকি আমি শুধু নয়, বিএনপিরও অনেক লোকের সঙ্গে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপির যে ব্যক্তিগত সম্পর্ক, এই ব্যক্তিগত সম্পর্কের কারণে আমরা অনেকে হয়তো আদালতে গিয়েছি, মামলা মোকদ্দমায় পড়েছি, কিন্তু একান্তে নিরাপত্তাহীনতায় আমরা কখনো ভুগিনি। কোর্টে গিয়ে লাথি খেতে হবে, উকিল দাঁড়াবে না, বিচারক বিব্রত হবেন, তারপর আদালতে গিয়ে সেই যাকে বলা হয় উকিলবিহীন অবস্থায় অমানবিক একটা পরিবেশ পরিস্থিতিতে পড়ে যখন জেলখানাতে যাব, জেলখানাতে যাওয়ার পর সেখানে আবার মারধর, লাথিগুঁতো, পিটনি থেকে শুরু করে আরও অনেক কিছু যে ঘটবে, এটা রাজনৈতিক সরকারের আমলে সাধারণত কেউ কল্পনা করতে পারে না। এর কারণ হলো সবারই মোরলেস একে অপরের সঙ্গে একটা নিরাপত্তা বলয় থাকে, সম্পর্ক থাকে। সেই সম্পর্কটি এখন শূন্যে, কোনো কাজে আসছে না। দ্বিতীয়ত হলো যে সমাজে যারা মাতব্বরি দেখাতেন, তারপর মাস্তানি করতেন, তাদের একটা চেইন অফ কমান্ড ছিল। যেমন ছাত্রলীগের একটা ছেলে দুষ্টামি করেছে, আপনি যদি ছাত্রলীগের সভাপতির সাথে সম্পর্ক থাকে ভালো, তাকে বললেন, তার সাথে সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের একজন নেতাকে বললেন, তো এভাবে একটা জিনিস করা যায়। কিন্তু এখন এমন একটা অবস্থা হলো যে এই মুহূর্তে যারা ক্ষমতা এক্সারসাইজ করছেন, তারা এবং তাদের সহযোগী যারা আছে, তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে বলা, তাদের প্রতি ইনফ্লুয়েন্স করা, এটি বলতে গেলে একেবারে কোনো নেটওয়ার্কের মধ্যেই পড়ছে না। ফলে যারা একবার বিপদে পড়েছেন এই সময়টাতে, প্রায় সকলেই এক বাক্যে বলছেন, আগে আমরা ভালো ছিলাম। তো যা বলছিলাম, এই যে বাংলাদেশের ভিতরে এবং বাইরে এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা বলছি না, বলতে পারছি না, কিন্তু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। তো যেগুলো এই মুহূর্তে দৃশ্যমান, সেটা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে রীতিমতো যুদ্ধাবস্থা। এটি এই মুহূর্তে প্রচারে একেবারে মহাযুদ্ধের মতো অবস্থা, প্রোপাগান্ডায় আরও খারাপ অবস্থা। আমরা বাংলাদেশে বসে খুব গালাগালি করছি ভারতকে, আবার ভারতের দশমুখ, আমাদের যেহেতু ছোট দেশ, আমাদের সব কিছু একটা সীমিত যাকে বলা হয় শক্তি এবং সামর্থ্য রয়েছে, কিন্তু ভারতে রয়েছে বলতে গেলে সীমাহীন তাদের কানেকটিভিটি, দেশে দেশের বাইরে। তাদের মিডিয়া আমাদের সাথে অনেক শক্তিশালী, এবং তাদের যে সকল সাংবাদিক রয়েছেন আমাদের সাথে অনেক অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। তারা কারো পক্ষে গেলে ওভাবেই যান, কারো বিপক্ষে গেলে ঠিক ওইভাবেই যেতে পারেন, যেটা আমরা পারি না। এবং তাদের যে রাজনীতিবিদ যারা রয়েছেন, যোগ্যতার বিচারে, তারপরে মানদণ্ডের ক্ষেত্রে, দেশপ্রেমের ক্ষেত্রে এবং রাজনীতির যে কলাকৌশল, এগুলো প্রয়োগের ক্ষেত্রে শুধু এতটুকুই বললাম যে আমরা বাংলাদেশে যারা আছি তারা একেবারে শিশু এদের তুলনায়। মমতা ব্যানার্জির কথা যদি আপনি চিন্তা করেন, রাহুল গান্ধীর কথা যদি চিন্তা করেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে এরকম অন্ততপক্ষে 1000
আপনি সর্বভারতীয় নেতার কথা বলতে পারবেন, যাদের তারা যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, তবে ওই বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য প্রাইমারি স্কুলের 5 পাস করার মতো অবস্থা আমাদের দেশের রাজনীতিবিদদের এখনো হয়নি। এটা হলো বাস্তবতা। যদি কেউ চ্যালেঞ্জ জানাতে চান, তারা একটু শশী থারুরের সঙ্গে বসতে পারেন, অমিত শাহের সঙ্গে বসতে পারেন, মমতা ব্যানার্জির পাশে বসতে পারেন। কোনো আলাপ আলোচনা করতে হবে না, শুধু একটা ছবি তুললে আপনি বুঝতে পারবেন যে এই দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ, কার অবস্থান কী। তো কাজেই এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাকযুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের প্রেক্ষিতে ভারত যা কিছু করছে, সঙ্গে সঙ্গে সেটা আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর সেটাকে সামাল দেওয়ার জন্য আমরা নিজেদের এই ঘরের মধ্যে থেকে কুয়োর ব্যাঙ যেভাবে লাফায়, ঠিক ওইভাবেই যা কিছু করার ততটুকু আমরা করতে পারছি। তো এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, এগুলোর আইনগত ভিত্তি কতটুকু আছে না আছে আমরা বাংলাদেশের মানুষ জানি। এদেশের সংখ্যালঘুরা আসলে কিভাবে আছে আমরা তো জানি, সংখ্যালঘুরা সবচেয়ে ভালো জানেন। কিন্তু তারপরেও ভারত এটা মার্কেটিং করছে। এজন্য করছে যে এখন বাংলাদেশের উপর তারা কাঁঠাল ভাঙবে। তাদের অনেক ব্যর্থতা আছে পররাষ্ট্রনীতিতে। তারা আওয়ামী লীগের সঙ্গে যেভাবে সম্পর্ক স্থাপন করেছিল, শেখ হাসিনাকে তারা যেভাবে একেবারে হিমালয়ের পর্বতের চূড়ায় উঠিয়েছিল এবং বাংলাদেশের জনগণকে যেভাবে ইগনোর করেছিল, আমরা বাইরে থেকে বারবার বলেছিলাম ভারতকে, ইন পার্সন ভারতে যারা কূটনীতিবিদ আসতেন তাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তারপর এই টকশোয়ের মাধ্যমে, সভা সমিতি, সেমিনার, লেখনীর মাধ্যমে ভারতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে যে আপনারা নেশন টু নেশন এবং জনগণের সঙ্গে সম্পর্ক করেন, একসময় আপনারা খুব বিপদে পড়বেন। কিন্তু তারা সেই বড় দাদাদের মতো সবসময় একটা গো ধরেছিল এবং তারই প্রেক্ষিতে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিলেন, এখন তারা মানে তাদের ইজ্জতে ভীষণ রকম ঘা লেগেছে। এখন বাংলাদেশকে কী করে অপদস্থ করা যায়, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, নিজেদের ইজ্জত এবং আব্রুকে রক্ষা করার জন্য, নিজেদের ইগোকে তারা যাকে বলা হয় প্রতিষ্ঠিত করার জন্য, বা ইগোটি বাংলাদেশের উপর প্রয়োগ করার জন্য, দাদাগিরি, ফিউডালিটি, এই জিনিসগুলো প্রয়োগ করার জন্য তারা কি করছেন, মিথ্যার যে ব্যাসাতি, তারপরে প্রচার এবং প্রোপাগান্ডার যে ব্যাসাতি, এবং যা কিছু করা দরকার, দম্ভ, সব মিলে এমনভাবে করছেন সত্যিকার অর্থে আমরা এগুলো পেরে উঠছি না। বাট ওদের কথাবার্তা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। যেমন বড় বড় সামরিক জেনারেল, ভারতের সামরিক জেনারেল, পলিটিক্যাল বিশ্লেষক, এবং এখানে আমাদের বাংলাদেশে যেমন মতিউর রহমান মাহফুজা নামের মতো সাংবাদিক, তাদের চেয়েও অনেক অনেক বড় মানের সাংবাদিক, তারা তাদের ইউটিউব পেজে, পত্রিকার ইউটিউব পেজে, নিজেদের ইউটিউব পেজে, ফেসবুক পেজে তারা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন এবং যেভাবে বলছেন যে বাংলাদেশ হলো এরকম একটা দেশ, ভারত যদি একটা টিপ মারে, সেই একটা টিপ সহ্য করার ক্ষমতা বাংলাদেশ নেই। 2 নম্বর হলো যে বাংলাদেশের সব কিছু যা কিছু আছে তা ভারত মাত্র 10 মিনিটের মতো মানে বোমা মেরে গুঁড়িয়ে চুরমার করে দিতে পারে। এরকম বিভিন্ন রকম কথাবার্তা যা বলছে তা আসলে আমাদেরকে উত্তেজিত করছে, আমাদের তরুণ সমাজকে ভীষণ রকমভাবে উত্তেজিত করছে। এবং এই সময়ের মধ্যে ভারতে আমাদের পক্ষে কথা বলার মতো একমাত্র কবির সুমন ছাড়া আর কেউ নেই। ওই যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ কবির সুমন। তো আমরা অনেকদিন যাবতই জানি যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বাংলাদেশের ভালো বন্ধু। শেখ হাসিনার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তিনি ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসের দিকে তিনি এই আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছেন এবং একথাও বলেছেন যে আন্দোলনকারীরা যদি ভারতে আসতে চায়, পশ্চিমবঙ্গে যেতে চায়, তাহলে তিনি তাদেরকে আশ্রয় দেবেন। এই ধরনের বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব তার ছিল। কিন্তু তিনিও সম্প্রতি সর্বভারতীয় রাজনীতির যে মেরুকরণ, সেই মেরুকরণের মধ্যে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ করে এমন একটা কথা বললেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। এবং এটা যেন তেন লোক নয়, সর্বভারতীয় রাজনীতিতে কেন্দ্রের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন 2-3 জন বাদে সর্বভারতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির একটা সুনাম আছে, সুখ্যাতি আছে, এবং তিনি যথেষ্ট ক্ষমতাধর এবং তার বক্তব্য দেশে বিদেশে ভীষণভাবে আলোচিত হয়। তো তিনি যেই মুহূর্তে বললেন পশ্চিমবঙ্গের বিধানসভাতে যে
বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের মোতায়েন করা উচিত সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। এবং এই কথাটা মোদী সরকার সঙ্গে সঙ্গে কি করলো, ভারতের যে কেন্দ্রীয় পার্লামেন্ট যেটা লোকসভা, সেই লোকসভা এবং লোকসভার যেটা ঊর্ধ্বতন যেটা একটা হলো ওদের যে লোকসভা আর একটা হলো ওদের যে আপার হাউস যেটাকে বলা হয়, তো সে রাজ্যসভা, সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হলো এবং সংসদ সদস্য যারা আছেন দুই জায়গাতেই তারা ভীষণ রকম এইগুলো নিয়ে আলোচনা শুরু করলেন এবং এখনও সে আলোচনা করছে। এবং এটা নিয়ে আমাদের বাংলাদেশের আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি। আমাদের একজন তরুণ উপদেষ্টা তিনি বললেন যে বাংলাদেশে দরকার নেই, ভারতে শান্তিরক্ষী বাহিনী নিয়োজিত হবে এবং সেখানে যদি দরকার হয় বাংলাদেশের সামরিক বাহিনী জাতিসংঘের হয়ে সেখানে দায়িত্ব পালন করবে। এগুলো কথার কথাই কারণে যে আমাদের এই বক্তব্য আমাদের এই বলয়ের বাইরে যাবে না, কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্য, ভারতের বক্তব্য, এটি লন্ডনে চলে যাবে, আমেরিকাতে চলে যাবে, জাতিসংঘে চলে যাবে, নিরাপত্তা পরিষদে চলে যাবে এবং যত মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সারা পৃথিবীর অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে সেই সকল জায়গাতে চলে যাবে। এবং এইগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা হিসেবে কতটা ব্যবহৃত হতে পারে যে এই মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরপরই ব্রিটিশ সরকার এই ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। কি নিষেধাজ্ঞা? সে মনে করছে, অর্থাৎ ব্রিটিশ সরকার মনে করছে যে বাংলাদেশে যে কোনো সময় বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে এই ডিসেম্বর মাসে, কাজেই তাদের যারা নাগরিক, ব্রিটিশ নাগরিক, তারা যেন খুব সতর্কভাবে চলাচল করে এবং এই সময়টাতে খুব প্রয়োজন না হলে বাংলাদেশে যেন না আসা হয়, এই ব্যাপারে তারা নিরুৎসাহিত করেছে তাদের দেশের নাগরিককে। আপনারা জানেন যে একমাত্র